নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতির একবিংশ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। ঝড় উঠল অন্যত্র, উঠল পরদিন। স্কুল থেকে ফিরে বই খাতা নামিয়ে সুবর্ণ ছুটে এসে হঠাৎ দু হাতে মাকে জড়িয়ে ধরে বলে ওঠে, মা মা, আমার একটা দিদি আছে। সুবর্ণর প্রশ্নের উত্তর দেওয়ার আগে সত্য গালে হাত দিয়ে বলে, ও মা, এই আমি কাঁচা কাপড়টা পরলাম আর তুই স্কুলের জামায় ছুঁয়ে দিলি? যাকগে, হোক গে। সুবর্ণ মায়ের হাতে গাল ঘষতে ঘষতে বলে, স্কুল কি কিছু খারাপ জায়গা? কাপড়ের কাচত্ব যখন ঘুচেইছে তখন আর কি করা। সত্য সস্নেহে মেয়েকে কাছে টেনে বলে, দুগ্গা দুগ্গা, তাই কি বলেছি? তবে বাইরের জামা কাপড়ে কত ধুলো নোংরাও তো লাগে। সে যাক, দিদির কথা কি বললি? সেই তো বলছি। সুবর্ণ মহৎ সাহেব বলে, আমাদের স্কুলে একজন নতুন মাস্টার নিয়ে এসেছেন, তিনি আমার দিদি হন। আহ সুবর্ণ, আবার ওইরকম বিচ্ছিরি করে বলছিস। কতদিন বলেছি মাস্টারনি বলবি না? বাবা তো বলেন। গো ভরে বলে সুবর্ণ। বলুন। সত্য দৃঢ় স্বরে বলে, ছেলে মানুষদের ওসব কথা বলতে নেই। তোমরা কি ওদের মাস্টারনি বলে ডাকো? দেখ, আমরা তো দিদি বলি। একজন নতুন দিদি এসেছেন, তিনি বললেন তিনি আমার দিদি হন। সত্য অবাক হয়ে বলে, কে রে? নাম কি? নাম নাম হচ্ছে নাম হচ্ছে নাম হচ্ছে সুহাস দত্ত। ওনার বিয়ে হয়েছে, কিন্তু শীতে সিঁদুর নেই। একটা মেয়ে বলল, ব্রেহ্ম তো, ব্রেহ্মদের সিঁদুর থাকে না। মেল ট্রেন চালিয়ে যায় সুবর্ণ। হয়তো আরোই যেত। সত্য থামায়, রক্তিম মুখে বলে, সুহাস দত্ত? তুই ঠিক শুনেছিস। এই দেখো মার কাণ্ড। শুনবো না? সবাই বলছে কি সুন্দর দেখতে। আমায় বললেন, জানো আমি তোমার দিদি হই। সত্য রুদ্ধকণ্ঠে বলে, তা তুই কি উত্তর দিলি? আমি আমি বললাম, দিদি হন তো আমাদের বাড়িতে যান না কেন? তা উনি বললেন, সময় পান না। সত্যি মা? তোমার নিজের মেয়ে? আমার মায়ের পেটের বোন? সত্য বিচলিত গলায় বলে, কি বকছিস বাজে? অত বড় মেয়ে আমার হতে পারে? ও আমার সম্পর্কে মেয়ে। তবে যে উনি বললেন তোমার মা আমারও মা, বলেছে? এই কথা বলেছে? সত্য হঠাৎ কেমন উচ্ছ্বসিত হয়ে বলে, তাতে তুই কি বললি? বললাম, আচ্ছা আজ মাকে শুধোবো। ধুর বোকা, ও কথা বলতে নেই। বলতে হয়, কিন্তু কি বলতে হয়? সত্য নিজেই কি জানে এক্ষেত্রে কি বলতে হয়। তবু সত্য বলে, বলতে হয়, তবে চলুন আমাদের বাড়ি। ভারী বোকা তুই। সুবর্ণ লজ্জা পেয়ে বলে, তাই বলবোই তো ভাবলাম, কিন্তু ভয় হলো তোমাকে, তুমি পাছে রাগ করো। সত্য হঠাৎ মেয়ের হাত ধরে আরো কাছে টেনে এনে কেমন একরকম হতাশ গলায় বলে, ভয় হলো? আমাকে তোদের ভয় হয়? আমি কেবল রাগই করি। সুবর্ণ মায়ের এই স্বরবৈচিত্র্যে বিশেষ বিচলিত হয় না। সুযোগ পেয়ে যাওয়া ভঙ্গিতে অবলীলায় বলে ওঠে, তা ভয় হয় না? ভয়ে তো কাঁটা হয়ে থাকি। বাবা এস্তক সবাই তোমার মুখের পানে চাইতে প্রাণ উড়ে যায়। আবার বলা হচ্ছে আমি কেবল রাগ করি? রাত দিন রাগের ঠাকুর হয়েই তো আছো। রাগের ঠাকুর? মেয়ের এই মনোহর নামকরণের ভঙ্গিমায় কি হেসে উঠল সত্য। বলে উঠল, কি? আর তুই হচ্ছিস কথার ঠাকুর? না, তা বলল না সত্য। সত্য হঠাৎ স্তব্ধ হয়ে গেল। সত্য এই অবোধ শিশুর অবাধ উক্তির মধ্যে যেন নিজের বহির্মূর্তিটা দেখতে পেল। ঠাকুর? তা ঠাকুরই যদি হয়তো গাছতলায় পড়ে থাকা রুক্ষ দীর্ণ রৌদ্রের তাপে ঝলসানো এক শ্রীহীন শোভাহীন ভয়ঙ্করী ঠাকুর। স্বামী সন্তানদের কাছে অতএব এই পরিচয় সত্য? প্রীতিকর নয়, ভীতিকর।
এলোকেশের সঙ্গে তফাৎটা কোথায় সত্যর? নিজেকে এই পর্যায়ে তুলেছে সত্য, স্নেহহীন সরসতাহীন পাতা ঝরা গাছের মতো। হঠাৎ কি যে হলো, ভিতরটা মোচড় দিয়ে হু হু করে এক রাশ জল উপচে পড়ল সত্যর জোড়া ফুরুর নিচে, বড় বড় গভীর কালো চোখ দুটি কলবে। সুবর্ণ অপ্রতিভ হয়ে গিয়ে তাকিয়ে থাকে সেই দিকে। সন্দেহ থাকে না তার মার সেই বড় মেয়ের জন্য মন কেমন করছে। মুহূর্তেই অবশ্য নিজেকে সামলে নেয় সত্য। কান্না ঝরা মুখের হাসির রেখা ফুটিয়ে বলে, ওই সুহাস দত্ত কেমন পড়ায় রে? সুবর্ণ লাজুক মুখে বলে, আমাদের তো পড়ান না, উঁচু ক্লাসের মেয়েদের পড়ান। উঁচু ক্লাসের মেয়েদের পড়ায় সুহাস? বিধবা শঙ্করের অবৈধ সন্তান সুহাস এত উঁচুতে তুলতে পেরেছে নিজেকে? কিসের জোরে? শিক্ষা? সাহস? শঙ্করের নিজের এ জোর থাকলে গলায় ধরে দিয়ে মরতে হতো না তাকে। সত্যকে নিজের সহিষ্ণুতা অসহিষ্ণুতাকে একটা সমস্যা বলে তুলে তার মেয়ের এই উন্নতির পথকে কণ্টকিত করে তুলবে? ওই কচি মেয়েটাকে নিতান্তই বাপ ভাইয়ের কাছে ফেলে রেখে দিয়ে সত্য নিজে কাশি যাত্রা করবে মন বদলাতে, মনের স্বাস্থ্য ফেরাতে? সে বদল কি এখান থেকে একেবারেই অসম্ভব? মনের ওপর কি যেটুকু হাত নেই সত্য? ইচ্ছে করলে কি সত্য আবার সেই অনেক দিনের আগের সত্যর মূর্তিতে ফিরে যেতে পারে না? যে সত্য হাসতে জানে, কৌতুক করতে জানে, নতুন নতুন রান্না করে আর খাবার করে স্বামী পুত্রকে খাওয়াতে জানে। যে সত্য এই কিছুদিন আগেও মেয়েকে কত স্তব স্তোত পদ্য মুখস্থ করিয়েছে, তার পড়া ধরেছে। কত কাল সংসারের দিকে ভালো করে তাকিয়ে দেখেনি সত্য। এই ছোট্ট সংসারের গণ্ডিটুকু বাইরের চোখ ফেলতে গিয়ে চোখ তো শুধু জ্বালাই ধরেছে তার। সত্য ছোট ছেলের কথাই কি তবে ঠিক? সে যে বলে জগতে যেমন কোটি কোটি মানুষ তেমনি কোটি কোটি অন্যায়। সব দিকে তাকাতে গেলে যে চোখে ধাঁধা লেগে যাবে তোমার মা। নিজে তবু কোনো অন্যায় করছো কিনা সেটুকু দেখা ভালো করে। সেটা তাহলে ঠিকই বলে। নবকুমার যে সত্যর আদর্শ অনুযায়ী নয়, সে সত্যরই ভাগ্য। আর হয়তো সেই আশাও করাও ভুল। নিজের গর্ভজাত সন্তান, নিজের হাতে গড়া পুতুল, তাই বা নিজের আদর্শ অনুযায়ী হয় কই? বড় ছেলেটা তো ঠিক তার বাপের ধারাতেই চলে যাচ্ছে। সত্যর জীবন যদি এমন চাঁচা ঢালা সাধারণ না হয়ে খুব উল্টো পাল্টা অদ্ভুত কিছু হতো, সুহাসের মতো শঙ্করের দুগ্গা দুগ্গা বলে শিউরে উঠল সত্য। আর তার চোখের সামনে হঠাৎ ভুবনেশ্বরীর মুখটা ভেসে উঠল। ঘোমটায় ঘেরা, কপালে বড় বড় করে সিঁদুরের টিপাকা, ভীরু নরম মুখ। ভুবনেশ্বরী কোনোদিন জগতের কোথায় কি অন্যায় ঘটছে তা নিয়ে মাথা ঘামাতে যায়নি, তাল ঠুকে লড়তে যায়নি। ভুবনেশ্বরী সবাইকে ভয় করেছে, সবাইকে ভালোবেসেছে। মায়ের মুখটা মনে পড়তেই হঠাৎ বাবার ওপর একটা ক্ষুব্ধ অভিমানের জ্বালা অনুভব করলো সত্য। যেন মায়ের ওই অকাল মৃত্যুর সঙ্গে বাবার কোনো অবিচার জড়িত আছে। সাহস করে একটা দিন একটা কথা বলতে পারেনি ভুবনেশ্বরী স্বামীর মুখের ওপর। নিতান্ত আক্ষেপের সঙ্গে মনে এলো সত্যর, ভুবনেশ্বরীর মেয়ে তার শোধ তুলছে। সত্য কি তবে জীবনকে নতুন মোড়ে বাঁক নেওয়াবে? সত্য শুধু তার সংসার জীবনে উজ্জ্বল হয়ে জ্বলবে? সত্য সুখী হবার চেষ্টা করবে? মেয়েটাকে নিতান্ত কাছে টেনে নিয়ে সত্য তার মাথার ওপর মুখ রেখে বলে, আমি কাশি চলে গেলে তুই কাঁদবি সুবর্ণ? তুমি চলে গেলে? সুবর্ণ মার স্নেহস্পর্শ থেকে ঠিকরে উঠে বলে, আমি যাব না বুঝি? তুই? সত্য হতবুদ্ধি। তুই যাবি কি? তুই কি করে যাবি? যে করে তুমি যাবে, আমি যাব না তো কে যাবে? দেখো মুশকিল, আমার সঙ্গে তোর তুলনা? আমার স্কুল আছে, সেই স্কুলে কামাই করে যাচ্ছি আমি। সুবর্ণ গো ভরে বলে, কামাই করলে কি হয়?
বাবা তো বলে ছোট মেয়েরা ঢের কামাই করে। বলেন বুঝি? ভালো, কিন্তু আমি তোর বাপের মতো কামাই করাকে ভালো বলি না। স্কুল কামাই করা চলবে না। সুবর্ণ দীপ্তস্বরে বলে, দেখো চলে কিনা। আমায় ফেলে রেখে চলে গেলে কি করি আমি দেখো। সত্য আর রাগ করবে না। সত্য হেসে ফেলে বলে, চলে গেলে আর দেখবো কি করে? তার থেকে বরং যা বন্ধ দিয়ে তুই কি করিস তাই দেখি বসে বসে। ও মা, ও মা গো! সুবর্ণ মাকে দু হাতে জড়িয়ে ধরে কাঁধে মুখ ঘষতে ঘষতে বলে, তুমি কি লক্ষ্মী। ঠিক এই মিলন মুহূর্তে নবকুমার এসে দাঁড়ায়। পিছনে এক দীর্ঘাকৃতি উত্তর ভারতীয়, সাজসজ্জা থেকে চিনতে ভুল হয় না, পান্ডা জাতীয়। এই এই নবকুমারকে ভেজে নেওয়া মত। কদিন আগে শুনেছিল তার অফিসের এক ভদ্রলোক মা পিসি ইত্যাদির জন্য 16 মহিলার দল বেঁধে কয়াকাশি মথুরা বৃন্দাবন যাচ্ছে। পথসঙ্গী এই পান্ডা ঠাকুর, তাই একে নিয়ে এসেছে। সত্য মাথায় ঘোমটা টেনে গলায় আঁচলা জড়িয়ে দূর থেকে একটি প্রণাম করে। আর নবকুমার উদ্ধত গলায় বলে, এই যে একে নিয়ে এলাম, কাশীর বিখ্যাত মানুষিনী শ্রী রামেশ্বর পান্ডা। আমার এক বন্ধুর মা যাচ্ছেন এর সঙ্গে, তাই বলতে বলেছিলাম দয়া করে যদি তোমাকেও সঙ্গে নেন। তারপর তোমার বাবার ঠিকানায় ছেড়ে দেবে তোমাকে। ইনি তাতে রাজি হয়েছেন। সামনের পূর্ণিমায় যাত্রা। সত্য মাথার ঘোমটাটা নড়ে না, কিন্তু সত্যর গলা স্পষ্ট হয়ে ওঠে, বৃথা পান্ডাজিকে কষ্ট দিলে। আমি এখন আর যাচ্ছি না। এখন আর যাচ্ছ না? না। নবকুমার ঈষৎ উষ্ণ স্বরে বলে, তা আবার যখন হঠাৎ যাবার বাসনা চাপবে তখন একে পাচ্ছ কোথায়? না, ওকে আর কোথায় পাবো? সত্য মৃদু স্বরে বলে, তুমিই নয় কষ্ট করবে তখন। ও চালাকি, তা সেটা আগে বললেই হতো। এভাবে ধ্যাসটামো করতাম না। পান্ডাজি আপনাকে মিছে কষ্ট দিলাম, ইনি যাবেন না। পান্ডাজি অবশ্যই সামান্য বাধায় চট করে টলেন না। কাশীধামের মহিমা সম্পর্কে অবহিত করিয়ে দেবার জন্য বহুবিধ বাক্য ব্যয় করেন, কিন্তু সত্য বিনীত উত্তর দেয়, বাবা টানেননি বুঝতেই পারছি, যখন টানবেন তখন না গিয়ে উপায় থাকবে না। নবকুমার ক্রুদ্ধ প্রশ্ন করে, হঠাৎ মত বদলাবার হেতু? সত্য এবারও বিনীত উত্তর দেয়, সুবর্ণটা তো হয়তো ছাড়বে না, সঙ্গে যেতে চাইবে, তাতে অনেক স্কুল কামাই হবে। নবকুমার তো চিরদিনই বিরহে কাতর, তবে হঠাৎ উল্টো সুরে গান ধরে কেন? সত্য কাশি যাবে না শুনেই তো হাফ ছেড়ে বাঁচবার কথা তার, তবে চটে ওঠে কেন? তার নবকুমারের মন বলে একটা বস্তু আছে বই কি, আর সেই মনের তত্ত্বও আছে। সত্য কিছুদিন কাশি ঘুরে আসতে যাচ্ছে, এই ঘটনাকে সে মনের মধ্যে বেশ একটা খাপ খাইয়ে নিয়ে বিরহকালীন অবস্থাটা ছকে নিয়েছিল। তার মধ্যে প্রধান কাজ ছিল মাকে কিছুদিনের জন্য কলকাতায় এনে রাখা। মনের মধ্যে কোথায় যেন একটু অপরাধ বোধের কাঁটা বিঁধে আছে নবকুমারের বাপ মরা গিয়ে পর্যন্ত। মা আসতে চাননি সত্যি, কিন্তু একবারের জন্য অন্তত মাকে মহাতীর্থ কালীঘাট দর্শন করানো কর্তব্য ছিল বই কি। যে কাল কলকাতা এতগুলো বছর কেটে গেল নবকুমারের, সেখানে একবারও তার মা এলো না। আগে এই চিন্তাটা এত প্রবল ছিল না, হয়েছে কিছুদিন আগে অফিসের এক বন্ধুর ধিক্কারে। বন্ধু শুনে অবাক হয়ে গেছে নবকুমারের মা কখনো কলকাতায় তার বাসায় আসেনি শুনে। নবকুমারকে স্তৈন বলে ধিক্কার দিয়েছে বন্ধু। সেই অবধি ওই চিন্তাটা পাক খাচ্ছিল মাথায়, আর এই কথাও পাক খাচ্ছিল মাকে এনে স্বাধীনভাবে রাখতে হবে, বউয়ের হাত তোলায় নয়। তাছাড়াও আছে কিছু কিছু মতলব, সেসব আচার আচরণগুলো মোটেই দোষণীয় নয়, অথচ সত্যর চোখে দোষণীয় সেই রকম কিছু কিছু করে নেওয়ার ইচ্ছে ছিল। সত্য থেকে গেলে তাও হয় না তাহলে, যেমন গড়া গড়া খাওয়া। জগৎ ব্রহ্মাণ্ডের সবাই গড়গড়া খায়, শুধু সত্যর বরের খাওয়া চলবে না। একে জুলুম। সত্যর অসাক্ষাতে অভ্যাসটা পাকা করে ফেলে যদি বলা যায় কোবরেজ বলেছিল খেতে, আর এখন না খেলে পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়, তাহলে ওটা কায়েম হয়ে যায়। নবকুমারের একান্ত বাসনার
একান্ত কামনার নেশাটি। আরও একটা আছে, পয়সার বাজি ধরে তাস খেলা। তাকিয়ায় ফ্যাশন দিয়ে শুধু ওই খেলা খেলে কত লোক কত রোজগার করে নিচ্ছে, অথচ নবকুমারের ওই খাঁড়া উঁচিয়ে আসে সত্য মাথার দিব্যি। এত বাধা বন্ধের মধ্যে থাকতে থাকতে প্রাণ হাঁপিয়ে আসে। আচ্ছা, সত্য যখন বারুইপুরে ছিল তখন তো নবকুমার নিরঙ্কুশ স্বাধীনতায় ছিল, তখন কেন এসব স্বাদ মেটায়নি? তা সেটাও মনস্তত্ত্ব। এখন নবকুমারের মনোভাবটাও অন্যরকম ছিল। তখন সদা সর্বদা বিরহের যন্ত্রণাটাই প্রাণকে খাঁ করে তুলত। সত্যর অনভিপ্রেত কিছু করার ইচ্ছা হতো না। কিন্তু এখন নবকুমারের মন পাল্টেছে, সেই পুলিশের ঘটনা থেকেই পাল্টেছে। নবকুমার দেখছে সত্য যেন দিন দিন শুষ্ক কাঠ হয়ে যাচ্ছে। এখন সে যেন দেখতে পাচ্ছে পুরুষ হয়েও সে চিরদিন পরাধীন। সত্যর ইচ্ছে অনিচ্ছে, সত্যর রুচি অরুচি, সত্যর ভ্রুকুটির ভয় নবকুমারকে যেন আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। কেন রে বাবা, কেউ তো এরকম বন্ধন দশাগ্রস্ত নয়। ওই যে মুকুজ্জে মশাই, কত তার বায়নাক্কা, কি তার মেজাজ! সদুদি বুড়ো বয়সে ঘর করতে এসেও সব কিছুর ঠেলা সামলাচ্ছে, তোয়াজ করে চলেছে। মুকুজ্জে মশাইয়ের বাড়িতেই তো তাসের জমজমাটি আসর। সদুদি ডাবর ডাবর পান সেজে সেই আড্ডায় যোগান দিচ্ছে। কই, রাগ তো করছে না? নবকুমার ওসব ভাবতে পারে না। এখন নবকুমারের তাই একটু মুক্তির বাসনা জাগছিল। সত্যর আড়ালে শুরুটা করে ফেলে দেখাবে বিদ্রোহ। সেই গুড়ে বালি দিল সত্য। তাও কারণটা কি? না সুবর্ণ স্কুল কামাই হবে। এর চাইতে গাত্রদাহকারী কথা আর কি আছে? পান্না চলে যেতে আর একবার মেজাজটা প্রকাশ করলো নবকুমার। বলল, বন্ধুর কাছে মুখ থাকবে না তার, কারণটা শুনলে গায়ে ধুলো দেবে তারা। সত্য হাসল, বলল, ধুলো ছেড়ে ফেলতে জানলে লেগে থাকে না। তারপর নবকুমার আসল কথা এলো। বলি, মেয়েকে বিদ্যাবতী করে হবে কি? তোমার ওপর আরো 10 কাঠি বাড়া হবে, এই তো। গায়ের পাঠশালে পড়েই যদি মায়ের এই মেজাজ হয়ে থাকে, কলকাতা শহরের ফ্যাশন স্কুলে পড়ে মেয়ের কি হবে সে তো দিব্য চোখেই দেখতে পাচ্ছি। সত্য তবুও হাসি মুখে বলে, তোমার যে এমন একজোড়া দিব্য চক্ষু আছে তা তো জানতাম না। তা হ্যাঁ গো, ওই চক্ষুতে আরো কি কি দেখতে পাচ্ছ বলো তো? আচ্ছা, আমি কবে মরবো বলো দেখি? সব কথা তামাশা করিয়ে উড়িয়ে দিলেই হয় না বলে রাগ করে উঠে যায় নবকুমার। সেই রাগ রাগ ভাবটাই বজায় থাকে। সত্য যখন প্রতিজ্ঞা করেছে আর সে রাগের ঠাকুর থাকবে না, তখন সত্যর বড় উল্টো প্রকাশ প্রতিজ্ঞা করে বসে। এই রাগের পালা কতদিন চলতো কে জানে। হঠাৎ একদিন অপ্রত্যাশিত এক ঘটনা ঘটল। সন্ধ্যের সময় শুধু এক ঘটকি নিয়ে এসে হাজির। নাচতে নাচতে বলেইলেই হয়, ছেলের বিয়ে দিবি বউ? সত্য আকাশ থেকে পড়ল না। সত্য প্রতিক্ষণে আক্রমণের আশঙ্কায় কাটা হয়েই আছে। কখন না জানি কথা ওঠে, তাই সাবধানে বলল, পড়ালেখাটা শেষ হলেই হবে ঠাকুরজি। শুধু বিরক্ত কণ্ঠে বলে, তোর ছেলেদের লেখাপড়া যে কোনো কালে শেষ হবে বউ, এই বিশ্বাস তো রাখি নেই। বিয়ের বয়স তো গড়িয়ে গেল ছেলেদের। বড়টা 3টে পাশ করে বেরোলো, হাফ ফেলতে না ফেলতে দিলি ওকালতি পড়তে। ছোটটাও 3টে পাশের এক্সামিন দিচ্ছে, বেরোতে না বেরোতে আবার কিসে ঢুকিয়ে দিবি তুই জানিস। তা মাথার চুল পাকিয়ে ফেলে টোপর মাথায় দেবে নাকি ছেলেরা? সত্য মৃদু হেসে বলে, ঠাকুরজি বড্ড রেগেছ মনে হচ্ছে, কিন্তু ভেবে বলো, একটা আয় উপায়ের পথ না দেখে বিয়ে দেওয়ায় কি ন্যায্য? শুধু আকাশ থেকে পড়ে। শুধু ধিক্কার দিয়ে বলে, নবকুমারের ঘরে কি ভাতের এমনই অভাব যে ছেলে উপায় না হলে আর ছেলের বউ দুটো ভাত পাবে না? বলে মা হয়ে এমন নির্লজ্জ কথা বলল কি করে সত্য? তারপর জোর করে বলে, ওসব মেমিয়ানা ছাড়বো, এই ঘটকি ঠাকুরন এনেছেন, মন দিয়ে শোন ওর কথা। 2টি মেয়েই ওর হাতে আছে, সৎ বংশ, দেবে তবে ভালো, মেয়েরা দেখতে সুন্দর, একসঙ্গে লাগিয়ে দে।
আর আমার মামি বুড়ি, কথাটাও ভাব, বুড়ির জন্মের শোধ একটা স্বাদ মিঠুক। নবকুমার আর ঘরের মধ্যে বসে থাকতে পারে না, বেরিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে উদ্যত কণ্ঠে বলে, পাগলের অনুমতি নিয়ে কাজ করতে গেলে তো জগতের সব কাজে কাজ কারবারই বন্ধ থাকে সদুদি। তুমি ঘটকি ঠাকুরনকে বলো মেয়ের বিবরণ দিতে, মেয়ে আমরা দেখব। সত্যর প্রতিজ্ঞা, আর সে রাগের ঠাকুর থাকবে না, তাই হেসে মাথার কাপড়টা একটু টেনে গলাটা একটু খাটো করে বলে, তাহলে তো হয়েই গেল ঠাকুরজি। স্বয়ং বাড়ির কর্তা যখন ভার নিলেন। সদুর সামনে দুজনে মুখোমুখি কথা বলা শোভা পায় না, অতএব সদু মাধ্যম। নবকুমার বলে, হাসি তামাশার কথা নয় সদুদি, ছেলের বিয়ে আমি শীঘ্রই দেব। বিয়ের বয়স হওয়ার কি বিয়ের বয়স গড়িয়ে গেল। আর সদুদি, জিজ্ঞাসা করো তোমাদের বউকে, ছেলেরা যে বুড়ো হাতি হয়েও এখনো 1 পয়সা ঘরে আনছে না, সে কি ছেলেদের দোষ? ওদের গর্ভধারিণী দিয়েছে ওদের চাকরি করতে। আমি হতভাগা যতবার চাকরির সন্ধান এনে দিয়েছি, ততবারই অগ্রাহ্য করে ঠেলে দিয়েছে। তোমাদের বউয়ের ছেলেরা জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার হবে গো। সদু আপোষের সুরে বলে, তা হবে না কেন রে নবু? ভাগ্যে থাকলে ঠিকই হবে। ওসব মানুষের ছেলেরা হয় বই, আর কিছু আকাশ থেকে পড়ে না তারা। কিন্তু তার জন্য বিয়ের বাধা কি? আমি ঘটকি ঠাকুরনকে বলছি তাহলে বউ। সত্য নির্লিপ্ত স্বরে বলে, তোমার উপরে আর আমি কি বলবো ঠাকুরজি? আহা, তুমিই মা, তুই বলবি না? সত্য মুখ তুলে বলে, আমার কথায় যদি জিজ্ঞেস করছো ঠাকুরজি, আমার ইচ্ছে ছিল 5টা হয়ে গেলে। এবার ঘরটি খনখনিয়ে ওঠে, ও মা, তা তোমার বেটার বউ এসে কি বেটার বই কাগজ ছিঁড়ে দেবে? যেমন তেমন ঘর নিয়ে কাজ আমি করি না। এরা হলো ঘাটালের মুখুজ্জে গোষ্ঠী, কত বড় বনেদি ঘর। চন্দন সূর্যে এদের ঘরের ঝি বউয়ের মুখ দেখতে পায় না। এই হচ্ছে 2 জ্ঞাতি বোন, চন্দন সূর্যে মুখ দেখতে পায় না। সত্য একটু হেসে ফেলে বলে, ঠাকুরজি, ঘটক ঠাকুরনকে বলো ওদের মেয়েদের যদি আমার মস্ত বনেদি ঘরের পাত্তর পাবেন, আমরা ওদের যোগ্যী নই। চন্দন সূর্যের মুখ দেখেছে এমন মেয়েরই আমার প্রার্থনা। ভাই বোন দুজনেই একসঙ্গে চমকে উঠে বলে, তার মানে? মানে তবে স্পষ্ট করেই বলি, একটু লেখাপড়া জানা মেয়ে আনার ইচ্ছা। স্কুলে পড়ে এমন মেয়ের সন্ধান যদি থাকে। কি কি বললে? নবকুমার ঠিকরে উঠে বলে, শুধু মেয়েকে বিদ্যাপতি করে স্বাদ মিটছে না, আবার বউ আনতে হবে তাই? কেন, বউ এসে তোমার ছেলের পড়া বলে দেবে? ঘটক ঠাকুরন একটু টেপা হাসি হেসে বলে, আহা, সে তো দেবেই গো। পরিবারের কাছে পড়া মুখস্থ না করে আজকের বাজারে কোন পুরুষটা আর মানুষ কতরাচ্ছে? এককালের পরিবারই মাস্টার, সেই মাস্টারের শিক্ষাই শিরোধার্য। তবে আমার হাতে তেমন মাস্টার মেয়ের সন্ধান নেই। এ হলো একেবারে নবাবী আমলের বনেদি বংশ, এদের শিক্ষা দীক্ষাই আলাদা। তাহলে আর কি করা, উঠে দিদি। ঘটকির সঙ্গে সঙ্গে সদুও বিদায় নেয়। কারণ যদিও একটা গলিপথ পার হওয়া নিয়ে কথা, তবু সন্ধ্যের পর একা যাওয়া চলে না। আবার তবে নবুকে কি ছেলেদের পৌঁছে যেতে হয়? থাক। ওরা চলে যেতে নবকুমার ফেটে পড়ে, বাড়িটাকে কি বানাতে চাও তুমি? বিদ্যের বৃন্দাবন? ছেলেদের এত বিদ্যে হবে না, আবার বউয়েরও চাই? সত্য আসতে বলে, চেঁচামেচিতে কাজ কি? ওরা ঘরে পড়া করছে, গলা তো তোমার দোতলার কোঠরে গিয়ে পৌঁছেছে। তবে এই কথাই বলি, আমার মতামত, ইচ্ছে বাসনার কথা যদি শুধো তো বলবো, কানা অন্ধ বউ আমার ইচ্ছে নয়। কানা অন্ধ? নবকুমার আকাশ থেকে পড়ে। সত্য দৃঢ়স্বরে উত্তর দেয়, তা বই আর কি। ক অক্ষর যে না চিনলে সে অন্ধেরই সামিল, চোখ থাকতে অন্ধ। সত্যর এই রায় দেওয়ার পর একটা ঝড় ওঠে বাড়িতে, রাগের সঙ্গে হাসিল। সত্যর ওই অন্ধ কথার ব্যাখ্যাটা সবাই ডেকে ডেকে শোনায় নবকুমার এবং নিতাই ও নিতাইয়ের বউ, মুকুজ্জে মশাই, তার জিইয়ে ওঠা ছোট গিন্নি, তার বড় মেয়ে, সবাই এই নতুন ব্যাখ্যার রসে মশগুল হয়ে হাসি তামাশা করে। শুধু সদুই হঠাৎ স্তব্ধ হয়ে যায়, আর একসময় নিঃশ্বাস ফেলে বলে, কথাটা বউ মিথ্যে বলেনি নবু, চোখ থাকতেই অন্ধ।
এই তোর সদুদেরই যদি একখানা পত্র লেখবার জ্ঞান থাকতো, তাহলে হয়তো সারা জীবনটা তার এমন বরবাদ হতে যেত না। অতঃপর সদুই আশ্বাস দেয়, কলকাতা শহরে স্কুল পাঠশালায় পড়া মেয়ে পাওয়া অসম্ভব হবে না মনে হয় বলে আমি অন্য ঘটকি ধরছি। অর্থাৎ ভাইপোর বিবাহতরণী হাল সে একেবারে ধরবেই। দেখছে কান্ডারি বিহনে নৌকা বানচাল। তরুর কানেও অবশ্য এই আশ্বাস ঢোকে এবং অবশ্য সেই আশার স্বপ্ন দেখতে থাকে, কারণ তার সহপাঠীদের সকলেরই বিয়ে হয়ে গেছে। দু একজন তো ছেলের বাপও হয়ে বসে আছে। তার বিয়ের কথা উঠছে না কেন, এ কথা সে ভেবেছে মাঝে মাঝে। তবে খোকা এই অসমসাহসিক কথা বলে বসেছে। বলেছে অবশ্য পিসির কাছে, দাদার হচ্ছে হোক, আমায় টানাটানি করো না বাবা, আমি ওসবের মধ্যে নেই। নেই? তুই তবে সন্ন্যাসী হবি নাকি? ঝংকার দিয়ে বলেছে সদু। খোকা সাহসে বলেছিল, কি যে হব তা জানি না, সাপও হতে পারি, ব্যাঙও হতে পারি, তবে গলায় গন্ধমাদন নিয়ে যে কিছু হওয়া চায় না, এটা দেখে দেখে শিখেছি। এত তুই দেখলি কোথায়? রাত দিন তো বই মুখে পড়তে থাকিস। ওই ওর মধ্যে থেকেই সব দেখছি। সদু অবশ্য এ কথা গ্রাহ্য করে না। সদু ভেবে নেয়, একসঙ্গে তাড়াহুড়োর দরকার নেই, দুটো তো মাত্র ছেলে, দুবারই ঘটা হবে। দাদার বিয়েটা হোক, রাঙা টুকটুকে বউ আসুক, দেখবো কেমন সন্ন্যাসী হবার সাত জায়গায় বজায় থাকে। অতএব সেই রাঙা টুকটুকের সাধনাই করতে থাকে সদু। তবে ছেলের বয়স গড়িয়ে গেছে, সেটের 23 বছরই হয়েছে। ওই ছেলের যোগ্যে মেয়ে নিতে হলে কোনো না 12। অত বড় ধাড়ি মেয়ে সুন্দর পাওয়া শক্ত। সুন্দর মেয়ে কি পড়ে থাকে? তবু চেষ্টা করতে থাকে সদু। তার চেষ্টায় বাঘের দুধ মেলে, সাধনায় ভগবান মেলে। 5টা দেখতে দেখতে তরুর বউ মিলল। 12 বছর বয়স, দেখতে ভালো, আবার লিখতে পড়তেও জানে। মেয়ের স্কুলে পড়েছে 3টে বছর। এরপর আর সত্য আপত্তি করবে কোন পথ দিয়ে? না, সত্য আপত্তি করলো না। সত্য তার বড় ছেলের মন বুঝেছে, কিন্তু আপত্তি এলো অন্য দিক থেকে। আপত্তি করলেন এলোকেশী। বড় ছেলের বিয়ে ভিটের থেকেই হওয়া উচিত, এ কথা সবাই জানে। সেই সব ব্যবস্থা করতে দিন 10 ছুটি নিয়ে নবকুমার দেশের বাড়িতে গেল। সঙ্গে নিয়ে গেল সুবর্ণকে। সুবর্ণই বায়না ধরল, ওর গরমের ছুটি পড়েছে। সতর ইচ্ছে হচ্ছিল না এতদিন মেয়েটা কাজ ছাড়া হয়। তাছাড়া ছুটির মধ্যে পড়া তো তাহলে গাছে উঠল। এই 10 দিন এমনি কাটাবে, তারপরেই ভাইয়ের বিয়ে। তবু না করাও শক্ত। নবকুমার হয়তো বলে বসবে, হিংসে করে তুমি ওকে একেবারে ঠাকুমার কাছে যেতে দাও না। কাজেই হেসে মেয়েকে বলল, যা তবে গাছের আম খেয়ে খেয়ে মোটা হয়ে আয়, দাদার বিয়ে খাটতে হবে মনে রাখিস। নবকুমার বলে, দেখো তোমার মেয়ের ওই ঘাগড়া টাগড়া গুলোও দিও না, ও থাক, কাপড় চোপড় যা আছে তাই দাও সঙ্গে। সত্য বুঝলো পরামর্শটা সমীচীন। নাতনির পরনে ঘাগড়া দেখলে হেলোকেশী রসাতল করবেন। অতএব মায়ের দরুন একখানি পুরনো নীলাম্বর জামদানি পরে আর নিজের শাড়ির সম্বলগুলো নিয়ে মহোৎসাহে বাপের সঙ্গে রহনা দিল সুবর্ণ। আর সেটাই বোধ করি কাল হলো। ভিটে পা দিতে না দিতেই ঘটল বিপত্তি। এলোকেশী সেই শাড়ি চড়ানো নাতনি দেখে হৈ হৈ করে বলে উঠলেন, ব্যাটার বিয়ে তো তোড়জোড় করছিস না বা? বলি, এত বড় ধিঙ্গি ধারী মেয়ে ঘরে পুষে কেউ ব্যাটার বিয়ে দেয়? আর একটি মহিলা সভা উজ্জ্বল করে বসেছিলেন, তাদের চিনি চিনি করেও চিনতে পারে না নবকুমার। তিনিও বলে ওঠেন, কি ঘেন্নার কথা, এত বড় মেয়ে নবুর, ওমা, আর নবুর ছেলের বিয়ের ভাবনা ভাবছে। এলোকেশী অতঃপর তার ছেলের বউয়ের যথেচ্ছাচার এবং ছেলের ভেরুয়া অবস্থা নিয়ে তীব্র আলোচনা করে বললেন, আমি এই তোকে বলে রাখছি মুক্ত, ওই বউয়ের বুদ্ধির দোষেই এ বংশের 14 পুরুষ নরকস্থ হবে। নবকুমার মৃদু কণ্ঠে বোঝাতে চেষ্টা করে, মেয়েটার বয়স আর কত, হাঁটবই তো নয়। গরমটা ওর মার মতো বাড়ন্ত বলেই ছেলেরই বরং বয়স গড়িয়ে গেছে। দুই মহিলার প্রবল কণ্ঠপ্রতাপে সে তা কথা দাঁড়ায় না। ওরা বলে, ওই মেয়ে 8, কেউ তো আর ঘাসের বিচি খায় না। আশ্চর্যের কথা, এলোকেশীয় নাতনির জন্মকাল বিস্মৃত হন।
আর নাতির বয়স 23 হলো, সে কথা মানতে চান না। কিছুক্ষণের পর নবকুমার টের পায় মহিলাটি নবকুমারের সইমার কন্যা মুক্তকেশী। দিন কয়েকের জন্য তিনি তার সইমার কাছে এসে অবস্থান করছেন। বেচারি সুবর্ণ ভেবেছিল এসেই পেয়ারা গাছে উঠবে, পুকুরে ছুটবে, পাড়া বেড়াবে, ফুল তুলবে। সেই জায়গায় কিনা এসব আলোচনা। থতমত খেয়ে দাঁড়িয়ে থাকে বেচারা। এলোকেশী অবশেষে রায় দেন, ছেলের বিয়ে দিচ্ছ দাও, তোড়জোড় করে মেয়ের পাত্তর খোঁজো, যাতে এক যজ্ঞিতে কাজ হয়। 5 জনে না ধিঙ্গি আইবুড়ো মেয়ে দেখে 5 কথা বলতে পারে। মুক্তকেশী মহোৎসাহে বলেন, এই মেয়ের পাত্রের অভাব হবে না সইমা, রূপের ডালি মেয়ে, আজ বললে কাল হবে, আমি দেখছি। কিন্তু ঠিক এইখানেই হঠাৎ এক বজ্রপাত হয়। সুবর্ণ ঝট করে বলে ওঠে, ইস, এক্ষুনি বিয়ে হলেই হলো, মা তাহলে বাবাকে মেরে ফেলবে না? আমি বলে এখন নতুন ক্লাসে। কথা শেষ হলো না। তীব্র তীক্ষ্ণ একটা আর্তনাদ যেন ঝড়ের বেগ দিয়ে আছড়ে পড়ল সুবর্ণর ওপর। কি বললি? মা বাবাকে মেরে ফেলবে? ওরে নবা, এ কথা শোনার আগে আমার কেন মরণ হলো না রে। ওরে স্কুলে পড়িয়ে এই বিদ্যে করেছিস তোর মেয়ের? অমুক্ত, 1 ঘটি জল এনে আমার মাথায় থাবড়া, নইলে বেম্ভ তেলা ফেটে মরে যাব। কোন কামরূপ কামিক্ষের ডাইনির হাতে আমার এই একমাত্র সন্তানকে সঁপে দিয়ে বসে আছি, তুই দেখ মুক্ত। মার এই আক্ষেপোক্তিতে দিশেহারা নবকুমার হঠাৎ আর কিছু না পেয়ে মেয়েটার গালে ঠাস করে চর বসিয়ে দেয়। ছেলের বিয়ের জন্য মনটা প্রস্তুত ছিল না, কিন্তু প্রস্তুত করে ফেলার পর হঠাৎ অনুভব করলো সত্য খুব খুশি খুশি লাগছে। ছেলের ওই পুলক গোপন করা লাজুক মুখটা ভারী কৌতুকজনক। মাঝে মাঝে বিয়ে সংক্রান্ত এক একটা কথা ফেলে সেই পুলকটা দেখে নিচ্ছে, আর মনে মনে মুখ টিপে হাসছে সত্য। সত্যর মনের উপর যে অনেকগুলো বয়সের ভার জমে উঠেছিল, তার থেকে কি কতগুলো বছর ঝরে পড়ে গেল। তার ইদানিং এর স্থিমিত আর তিক্ত স্বাদ দিনগুলো যেন চাপা পড়ে যাচ্ছে। মধুর এক কৌতুক রসে চঞ্চল হয়ে উঠছে দিনের চেহারায় রাতের চিন্তা। বিয়ের গোছের সঙ্গে সঙ্গে এ কথাও ভাবতে শুরু করেছে সত্য, সম্পর্কে এমন কাউকে দেখতে পাচ্ছি না যে ওদের ফুলশয্যার ঘরে আড়ি পাতবে। সত্যর সঙ্গে সম্পর্কটা যে বড় সাংঘাতিক, একেবারে মা বলে কথা। তবু ভাবতে থাকে সত্য, তাদের বারুইপুরের বাড়ির যে ঘরটায় বড় করে ফুলশয্যা হবে, সেই ঘরের জানলা দরজায় কোথাও একটা ছেঁদা রাখতে হবে। কেউ কি আর সেই কাজে লাগাতে পারবে না? সত্যর বাপের বাড়ির অনেকেই তো আসবে। এই চিন্তাটাতেই মনটা যেন উৎসাহে উত্তেল হয়ে উঠছে। প্রথম সন্তান যদি মেয়ে হতো, হয়েও তো ছিল, থাকলো না তাই। যদি থাকতো কোন কালে তার বিয়ে থাওয়াও হয়ে যেত, শাশুড়ি হয়ে যেত সত্য। কিন্তু সে ঘটনাটা ঘটে উঠতে পারেনি। এতখানি বয়স সত্যর এই প্রথম কাজ, আর সেই কাজ কন্যাদায় উদ্ধার নয়, ছেলের বিয়ে। ছেলের মামার বাড়ি থেকে সবাইকে না এনে ছাড়বে না কি সত্য? কারোর কোনো ওজোর আপত্তি শুনবে না। নবকুমার যে আবার ঠিক এই সময় চলে গেল, তা নহিলে এখনই তাকে দিয়ে নেমন্তন্ন পত্র লিখিয়ে ফেলতো সত্য। দিন স্থির করে পাকাপাকি নেমন্তন্ন করবার আগে একবার জানান চিঠি দিতে হবে বই কি। জানানো কোথায় বিয়ে হচ্ছে, কি বৃত্তান্ত, তাছাড়া তাদের একটু প্রস্তুত করেও রাখা। ছেলের বিয়ে বলে ব্যাপার, অন্তত 5-7 দিন তো থাকতেই হবে সবাইকে। সারদাকে অবশ্যই আসতে হবে, বর্দার দ্বিতীয় পক্ষকেও আসতে না বললে ভালো দেখাবে না। রাসুর আরও তো এই ভাইয়েরও বিয়ে হয়েছে, তাদেরও বলা দরকার। নতুন ঠাকুমা এখন রয়েছেন শীতের সিঁদুর নিয়ে, ভাগ্যিমান নেই এও রানী। কিছু না পারুন, বসে বসে এও লক্ষণগুলো করতে পারবেন তিনি। মায়ের জন্য একটা নিঃশ্বাস পড়ল সত্যর। ওদের থেকে কত ছোট ছিলেন মা, অথচ কত কাল হলো হারিয়ে গেছেন। আজ যদি মা থাকতেন। একটুক্ষণ চুপ করে বসে থেকে আবার মনে মনে তালিকা করতে লাগলো সত্য। ছেলেপুলের সংখ্যা যে এখন তার বাপের বাড়ির কটি আর কতগুলি, সেসব সঠিক জানে না ভেবে মনে মনে লজ্জিত হলো।
ভাবলো এমন কৌশল করে লিখতে হবে যাতে কেউ না সত্যর সেই অজ্ঞাতাটা টের পায়। তুরুর সঙ্গে ঠাট্টা তামাশার সম্পর্কের আছে অবশ্যই একজন, সেজন হচ্ছে বর্দার বড় ছেলে বনুর বউ, যার বিয়ের সময় সত্যকে নিয়ে যাবার জন্য অনেক বলাকওয়া করেছিল রাসু। কিন্তু সত্যর তখন অবস্থা শোচনীয়। সুবর্ণ জন্মাবার ঠিক পরের অবস্থা সেটা। প্রায় শয্যাগত সত্য বিয়ে বাড়ি যাবার সাহস সঞ্চয় করে উঠতে পারেনি। তাছাড়া মনেও সে উৎসাহ ছিল না। বর্দা বড় বউ অবশ্যই সত্যর সে ত্রুটি ধরবে না। সত্যকে সত্যিকার ভালোবাসে ওরা। এ কথা সে কথা ভাবতে ভাবতে হঠাৎ একটা অপ্রাসঙ্গিক কথা মনে পড়ে যাওয়ায় একা একাই হেসে উঠল সত্য। মনে পড়ে গেল সেই সারদার ঘরে শিকল তুলে দিয়ে জব্দ করার কথা। সত্যি কি হাদাই ছিল সত্য তখন। পরে একদিন সে কথা তুলে হাসি ঠাট্টা করেছিল সারদা। যেবার সত্য প্রথম সন্তান হয়ে বাপের বাড়ি গিয়েছিল অনেক দিনের দিন, তখন আর সারদার বয়সের পার্থক্য ধরত না। ননদ ভাত সম্পর্কটাই দেখত। সারদার কাছে অনেক ধরনের সাংসারিক গল্প শুনেছে তখন সত্য। মাঝে মাঝে তর্ক তুলেছে, মাঝে মাঝে প্রতিবাদ। সারদা বলেছে, আচ্ছা বাবা, দেখবো পরে তোমারে এই এক বজ্ঞা বুনমি কেমন বজায় রাখতে পারো। সংসার এমন জাঁতা না, মুখ মুসুর অরড় ছোলা সব এক করে পিষে ছাড়ে। সত্যকে কি পেশাই করতে পেরেছে সংসার? মাঝে মাঝে নিজেই ভাবে সত্য। কিন্তু এখন মনটা উদ্বেল। এখন ওসব ভাবনা দাঁড়াচ্ছে না। এখন সত্য ভাবছে তখন নিত্যানন্দপুরের সংসারটা কি ভালোই ছিল। সে বাড়িতে এখন বাবা নেই। না জানি কেমন সে চেহারাটা সংসারে। নেরুর কথা ভেবেও দুঃখ হয়। আবার কোথায় যে আছে সে এখন। সেই একবার কদিনের জন্য এসে থেকে মায়া বাড়িয়ে দিয়ে পালিয়ে গেল। আর পাত্তা নেই। কে বলবে সেই পড়া ফাঁকি দেওয়া নিরীহ নিরীহ ছেলেটার মধ্যে অমন একটা ঘর ছাড়া খামখেয়ালি মন ছিল লুকোনো। নিত্যানন্দপুরের খবর পায় সত্য মাঝে মাঝে বড়দার চিঠি লিখে। খুব দূরে দূরে অবশ্য। বড্ড যখন মনটা কেমন করে তখন। রাসুর উত্তরগুলো অবশ্য সংক্ষিপ্ত, তবু খবরগুলো দেয়। রামকারী তো চিঠি দিলে উত্তরই দেন না। একবার শুধু লিখেছিলেন, পত্র না পেলে দুঃখিত হইও না। কিন্তু কেন সেই না পাওয়ার অবস্থা ঘটবে তা লেখেননি। সত্য বোঝে ইচ্ছা করেই আর লিখবেন না বাবা, মায়ামুক্ত করছেন নিজেকে। তবু ছেলের বিয়ে উপলক্ষে বাবাকে একবার পায়ের ধুলো দিতে আসতে বলবেই সত্য। বলবে, বাবা আপনার আশীর্বাদ না পেলে ওদের বিয়েটাই তো বৃথা। ছেলের বিয়ে উপলক্ষে করে চিত্ত সমুদ্রের অনেক নিচের ঢেউ উপরে উঠে আসছে সত্য। অনেক ধুলোর স্তরে চাপা পড়ে যাওয়া অনুভূতি তীব্র হয়ে সাড়া তুলছে। একদা যে পুণ্যি সত্যর প্রাণের বন্ধু ছিল, সেই পরম মূল্যবান কথাটাও যেন ভুলতে বসেছিল সত্য। কত কাল কত যুগ সে দেখা হয়নি। অথচ বেশি দূরে থাকে না পুণ্যি। শ্রীরামপুরে তার শ্বশুর বাড়ি। নৌকোয় চেপে বসতেই বা যা দেরি, এক দণ্ডেই পৌঁছানো যায়। সত্য কখনো ভাবেনি যাওয়া যায়, পুণ্যি কখনো ভাবেনি আসা যায়। তা সত্য অবশ্যই যা না ভাবতে পারে, পুণ্যি শ্বশুরবাড়ির কুটুম বাড়ি, মেলাই লোক তাদের, বিনা উপলক্ষে যাওয়ার কথা ওঠে না। কিন্তু সত্যর এই বাসা বাড়িটায় তো সে বাধা নেই। পুণ্যি তো একবার কালী দর্শনের ছুতোয় আসতে পারত। আসল কথা, সংসারের মানুষকে চেপে পিষে ফেলে, বিশেষ করে মেয়ে মানুষকে। তার ভিতরকার যা কিছু মাধুর্য, যা কিছু কোমলতা, যা কিছু ছাঁচ, সব যেন ঘষে খইয়ে ভোতা করে শুকিয়ে চারটে ধুলোবালি করে ছেড়ে দেয়। নইলে পুণ্যির বৈধব্য সংবাদেও তো একবারও গিয়ে দেখা করতে উঠতে পারেনি সত্য। পুণ্যিকে আনতেই হবে তরুর বিয়েতে। হঠাৎ মনটা ভারী চঞ্চল হয়ে ওঠে। একটা দোয়াত কলম আর একখানা কাগজ নিয়ে পুণ্যিকে চিঠি লিখতে বসে সত্য। শ্রীচরণ কমলেশু পাঠাই দেয়, যতই হোক পিসি, তরুর বিয়ের সংবাদ জানিয়ে আবেদন জানায়। পিসি যেন ছেলে, ছেলের বউ ও মেয়ে নিয়ে নিশ্চয় করে আসার ব্যবস্থা করে। সম্মতিপত্র পেলেই আনতে লোক পাঠাবে সত্য। লোক পাঠাতে হবে বই কি,
নইলে অত দূর কুটুম্ব আসবে কেন? সমাজ সামাজিকতার মধ্যে বন্ধুত্ব কথাটার কোনো মূল্যই নেই। চিঠি লেখা হলেও এখন ডাকে দেওয়া চলবে না। নবকুমার এখন অনুপস্থিত, তাকে না দেখিয়ে এই কর্তার্থী ফলানো ঠিক নয়। সংসারের যতই টাকা বুকো হোক সত্য, এসব নিয়মগুলো মানে বই কি। নিত্যানন্দপুরেও নিজে যে বিশদ একখানি পত্রে সবাইকে আহ্বান জানালেও মূল পত্রটা নবকুমারকে দিয়েই লেখাতে হবে, সেটাই ভব্যতা। বাড়ির শুদ্ধ সকলকে ঢালা নেমন্তন্ন করলেও কাকে কাকে বিশেষ জানাতে হবে তারও একটা তালিকা বানিয়ে ফেলে সত্য। এসব কাজ যতটা লিখিত পরিতের মধ্যে হয় ততই ভালো। দৈবাত যদি কারোর নামোল্লেখে ভুল হয়ে যায়, লজ্জার শেষ থাকবে না। নবকুমারের দিকে আত্মীয়ের পাঠ নেই। দূর সম্পর্কের কে না কি এক পিসি আছে, আর জ্ঞাতি মামা তো ভাইয়েরা আছে। আর তো কখনো কারোর নাম শোনেনি সত্য। আর আছেন শাশুড়ির এক সই, তাকেই দেখেছে দু একবার। পুজোয় তার নামে শাড়ি যায়, পালা পার্বণে তত্ত্ব যেতে দেখেছে। আর কই এলোকেশি সবকিছুতেই পড়শিদের নিয়ে। তবে একটা বড় সড়ো ঘর এখন হয়েছে, সে ঘর সদূর। সদূর সংসারটি বড় ছোট নয়, তা সে ভাবলে চলবে কেন? ছেলের বিয়ের ব্যাপারটিও তো ছোট নয়। নিজেই সেই বাল্য শৈশবের কথা মনে পড়ে যায় সত্যর। কত বড় বড় যজ্ঞী হতো এক একটা কাজে। ভাত কইতে বিয়ে তো দূরের কথা, ঠাকুমার অনন্ত চতুর্দশী ব্রত উদযাপনে যা ঘটা হয়েছিল সেবার, উফ! ভাত মাছের যজ্ঞী নয়, সবই লুচি মিষ্টির ব্যাপার। তবু সে কি কাণ্ড ভিয়েন! জুলি কেটে কেটে উনুন বানিয়েছিল। হালুইকর ঠাকুরদের একটা মেলা বসে গিয়েছিল। মাছের অভাব পূর্ণ করতে দই ক্ষীর ছানার পায়েসের নদীর সমুদ্র বইয়ে দিয়েছিল রামকালী। মিষ্টির পাহাড় বানিয়েছিলেন। যজ্ঞী ভাবতে গেলেই সেই সব দৃশ্য চোখের ওপর ভেসে ওঠে। উৎসব মনে করতে গেলেই সে কালকালটার ছবি ফুটে ওঠে। তেমন ধরনের না করতে পারলে মন উঠবে না সত্য। একটু আধটু কথা তুলতে গিয়েছিল সত্য। নবকুমার ভয়ে চোখ কপালে তুলেছে। বলেছে, পয়সা করির জন্য বলছি না, ভগবানের ইচ্ছে পয়সা করির কথা ভাবি না। কিন্তু করবে কি? লোকবল কোথায়? কথায় বলে ধনবল জনবল আর মনোবল, তিনটের দরকার আছে তোমার তা? এই ধরনের কথা যে শুনতে হবে সে আন্দাজ সত্যর ছিল, তাই তার প্রস্তুতিও ছিল। অতএব সঙ্গে সঙ্গেই উত্তর দিয়েছিল সত্য, ধন বলই জনবলকে ডেকে আনে, আর মনোবল ওই দুটোই চালায়। তাই সে বস্তু তোমার না থাক আমার আছে। তোমার তো সব কথাই লম্বা চওড়া, পেল্লায় একটা যজ্ঞী ফেদে শেষ অবধি লোক হাসাবে আর কি। সত্য দৃঢ় কণ্ঠে বলেছিল, লোকই বা হাসাবো কেন? বারবার যেমন কাজকর্ম দেখে এসেছি সেভাবেই ভাবতে শিখেছি। লোক হাসবে এ কথা ভাববো না। সত্য সে কথা ভাবতেই পারে না সত্য। যাতে না কোনো বিশৃঙ্খল ঘটে সেই প্রতিজ্ঞাই গ্রহণ করেছে সে। কাজটা কলকাতায় করতে পেলে অবশ্যই সুবিধের অবধি থাকতো না। কলকাতা শহরে করি ফেললে অর্ধেক রাত্রে বাঘের দুধ মেলে। কিন্তু সেই সুখ সুবিধাময় মধুর কল্পনাটিকে সবলেই নির্বাসিত দিয়েছে সত্য মন থেকে। প্রথম ছেলের বিয়ে, বাসা বাড়ি থেকে হওয়ার কথা ভাবাও অসঙ্গত। আর শুধু প্রথম ছেলেই বা কেন, ছেলে মেয়ে কারোর বিয়েই ভিটের বাইরে দেওয়া উচিত নয়। নান্নি মুখ শ্রাদ্ধ হবে, 7 পুরুষ জলপিণ্ডি পাবে, সেই কাজকে যেখানে সেখানে করতে আছে। তাই দেশের বাড়িটার ওপরই সব ছবি আঁকছে সত্য, সব চিন্তা রাখছে। এই ব্যাপারে সত্যর বন্ধু উপচেষ্টা সাহসার্যকারী হচ্ছে ছোট ছেলে শরণ। গ্রীষ্মের ছুটি চলছে, তাই সুবিধেও আছে। যখন তখনই সত্য ডাক পাচ্ছে, খোকা দোয়াত কলমটা একবার পার তো বাবা, কটা কথা মনে এসেছে, এই বেলা লিখে নে, নচেত ভুলে যাব। সরল হাসি, তুমি আবার ভুলে যাবে? জ্যেষ্ঠ পুত্রের বিয়ে বিয়ে করে তো তোমার মাথার মধ্যে রাত দিন রেলগাড়ির ইঞ্জিন চলছে। সত্য হেসে ওঠে, তোর বুঝি হিংসে হচ্ছে? তা তোর বিয়ের সময় কম যাব না, মাথায় জাহাজ চালাবো। নমস্কার মা, দেখেই আমার বাসনা মিটে যাচ্ছে। হ্যাঁ, সরলের এই রকমই কথাবার্তা। গুরুজন বলে শিহরিত কলেবার কোনো সময়ই নয় সে। বাবার কথায় অনায়াসেই সে
আড়ালে হেসে হেসে বলে, বাড়ির কর্তায় রায় দেওয়া হয়ে গেল। বলে, যাক, কর্তার কর্তব্য সমাপন করা হয়ে গেছে। সত্য হাসি চেপে বলে, এই পাজি ছেলে, কি কথা ছিড়ি, গুরুজন না? সরল সবয়ে ভান করে বলে, কি সর্বনাশ, তাতে কোনো সন্দেহ দেখিয়েছি আমি? তবে হ্যাঁ, হাসির ব্যাপার না হেসে থাকতে পারি না আমি। সরলের যত কথা মায়ের সঙ্গে। রান্নাঘরে চলচৌকিতে বসে হাঁড়ি কড়া বোগানো যা পায় একখানা নিয়ে তপলা ঠোকে তার গল্প করে। বুঝলে মা, আজ রাস্তায় এক তাজ্জব গাড়ি বেরিয়েছে। গাড়িও অনাসৃষ্টি, নামও অনাসৃষ্টি, ট্রাম গাড়ি, ঘোড়ায় টানছে। ওহ, সেই ট্রাম গাড়ি দেখবার জন্য কি ভিড় হয়েছে! রাস্তার দুধারে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে পড়েছে। বলে, বুঝলে মা, আজ হেদর ধারে একটা বন্ধুর সঙ্গে কথা কইতে কইতে হয়ে গেল একচোট। সে বলে কিনা বাঙালি জাতটার কিচ্ছু হবে না, ভণ্ড আর হুজুগে জাত একটা, চলে গেল রাত, খুব শুনিয়ে দিলাম। সত্য আগ্রহ ভরা মুখে বলে, কি শোনালি? এবার সরল লজ্জিত হয়, হেসে ফেলে বলে, কি আর বললাম, জাতের কলঙ্ক ঘোচাবার চিন্তা নেই, হেসে হেসে নিন্দে করে লজ্জা করে না? গলায় দড়ি দাও গিয়ে, নচেতেই হেদর জলে ছাপ দাও গিয়ে। সন্ধ্যাবেলা রান্নার সময়টা হচ্ছে সত্যর আনন্দের সময়। এই সময় সরল এসে বসে। সাধন বড় বাড়ি অন্য ধরনের, চুপচাপ, মুখ বোঝা, লাজুক, তাছাড়া একটু বিজ্ঞ বিজ্ঞ। রান্নাঘরে এসে বসার কথা সে ভাবতেই পারে না। এক গ্লাস জল গড়িয়ে খাবার ক্ষমতাও তার নেই। যা কিছু কাজ সরল করে। সরল সত্যর ডান হাত। এখনো ভূমি কালী লিপি পূর্ববৎ, শুধু সংলাপের সুর অন্য। সরল বলে, বাবা তো শুনেছি ভেলভেটের চোগা চানকাপ টুপি পরে বিয়ে করতে গিয়েছিল, দাদা কি পরে যাবে মা? সত্য তালা দেয়, বটেরে ফাজিল কেষ্ট ছেলে, ভেলভেটের চোপা চাপকান পরা সেই মূর্তি তুই দেখেছিস বুঝি? সরল বলে, আহা, পূর্বান্নেই তো বলতেছি, শুনেছি। কার কাছে শুনলি শোন? কেন, পিসির কাছে। পিসির কাছে তোমার ছোটবেলার কথা, বাবার ছোটবেলার কথা সব শুনেছি। পিসি তাহলে তোমাকে তোমার বাপের বিয়ে দেখাচ্ছে। সত্য হাসে, তারপর বলে, তরু কি পরে বিয়ে করতে গেলে মানায় তুই বল? আমি কি বলবো? আর বলবেই বা শুনছে কে? চোগা না চাপাও, সেই বেগুন রঙা চেলির চোর তো চাপাবেই তার ঘাড়ে। তবে বিয়ে করা মানেই সংসাজা, বাবা। আচ্ছা, তোকে আর বিয়ের মানে ব্যাখ্যা করতে হবে না। সত্য তারা দেয়, মিষ্টির ফর্দটা বরং শোনা আর একবার, দেখি শুনতে কেমন লাগছে। ছাঁদার মিষ্টি আলাদা ধরেছিস তো? কলকাতা থেকে কারিগর আজ যাবে, মিষ্টি তারাই করবে। আজ সরলকে পাঠিয়েছিল সত্য তাদের কাছে পাকা কথা কইতে। সরল সব সন্ধান রাখে। সরল বাড়ি নেই, সাধন তো থেকেও নেই। নবকুমার আর সুবর্ণ আজ কদিন বাড়ি ছাড়া। দুপুরবেলা হঠাৎ বড্ড মন খালি খালি লাগলো। নেহাত নাকি ফর্দ লেখার উন্মাদনায় মত্ত রয়েছে কদিন সত্য। তাই সুবর্ণর অনুপস্থিতিও সয়ে গেছে। নইলে সে কথার রাজা মেয়েটা কাছে না থাকা সত্যর পক্ষে কম শূন্যতার নয়। 10 দিন বলে গিয়ে 12-13 দিন করছে নবকুমার। এদিকে বিয়ের দিন এগিয়ে আসছে। সবসময় মানুষটা দায়িত্ব জ্ঞানহীন। খুচরো কাজ আপাতত হাতের কিছু নেই। বিয়ের ভোজের সুপুরি কাটবার ভার নিয়েছে নিতাইয়ের বউ। সদু বলেছে বাড়ির ভার তার। 1 মণ ডালের বড়ি যে সে দিচ্ছে রোজ কিছু কিছু করে। সলতে পাকাবে সদুর সতীন। উৎসাহ সকলেরই। তাছাড়া বিয়ের কাজে সকলের সাহায্য নেওয়াই সামাজিকতা, না নেওয়াই নিন্দে। কনের বাড়ি খুব দূরে নয়, তাদের কাছ থেকেও নানা ব্যাপারে লোক আনাগোনা করছে। নমস্কারীর শাড়ি কখানা দিতে হবে, ননদ ছাপি কটা, এও ডালায় কি কি দিতে হয় আপনাদের, এসব নানা কথা। নবকুমার কিনা এই সময় দেশে গিয়ে বসে রইল। অভাববোধ এবং অভিমান বোধটা হঠাৎ চারা দিয়ে উঠে মনটা কেমন খাঁ করে তুলেছে আজ। হঠাৎ খেয়াল হলো ছেলের ঘরটা সাজিয়ে ফেলি। বারুইপুর থেকে ফিরে তো একটা বাড়িতেই বাসা করতে হবে বউ নিয়ে। বয়স হলা মেয়ে, তাকে আর ঘর বসতের অপেক্ষায় 1 বছরের মতো বাপের বাড়ি রাখতে ইচ্ছে নেই সত্য। আজকাল কলকাতায় পাড়াপড়শির মধ্যে এই ব্যবস্থার চল দেখেছে সত্য। ধুলো পায়ে ঘর বসত। অষ্টমঙ্গলার মধ্যেই একবার বাপের বাড়ি থেকে ঘুরিয়ে এনে ফের বরকনেকে গাঁটছাড়া বাঁধিয়ে দাঁড় করিয়ে
বরণ করে তোলা হয়। তার নাম ধুলো পায়ে ঘর বসত। তাতে নাকি আর বছরের মধ্যে বউ আনতে দোষ নেই। সত্য এই ব্যবস্থাটি নেবে। ছেলে তার বউ বউ মন হয়েছে, হে বার্তাটুকু মনে মনে টের পেয়েছে সত্য। বউকে তাড়িয়েই আনতে হবে। তা আজকে ঘরটা বরং ঠিক করে ফেলা যাক। দোতলায় দুখানা ঘর, তার একটায় সাধন সরল দুভাই শোয়, আর একটা সংসারের নানাবিধ জিনিস জমানো আছে। সত্য নিচের ঘরের শোয়ার একটা চৌকিতে সুবর্ণকে নিয়ে, আর একটা চৌকিতে নবকুমার। সে বাসায় সুহাসকে নিয়ে থেকেছে। একতলা সেই বাসাটার ঘর ছিল কম, জায়গা ছিল স্বল্প। নবকুমার বেচারি অনেক বঞ্চিত হয়েছে। এখানকার এই ব্যবস্থা সত্যরই। মানুষটার বয়স হচ্ছে, রাতে একা পড়ে থাকবে। এক ঘটি জলও তো হাতে এগিয়ে দেবার কেউ থাকবে না একা থাকলে। ছেলেদের 12 মাস রাত জেগে লেখাপড়া, সেই ঘরে নবকুমারের অসুবিধে। অতএব এই ব্যবস্থা। এখন আর এই ব্যবস্থা চলবে না। এখন দোতলার ওই জিনিসের ঘরটা খালি করে সুবর্ণকে নিয়ে সত্যকে আড্ডা করতে হবে। সরলকে চালান করতে হবে নিচে নবকুমারের ঘরে। এছাড়া উপায় নেই। ছেলের বউয়ের সামনে স্বামীর ঘরে এক ঘরে শোয়াটা ভব্যতার আইনে বাধে, অন্তত সত্যতার কাছে। ছেলেদের ঘরটা সত্য ভালো করেই সাজানো। দেওয়ালে দেওয়ালে দেবদেবী ও মহাপুরুষের ছবি, দেওয়াল আলমারিতে সারি সারি বই, এক কোণে পড়ার টেবিল, আর সামনে দুটি টুল। টেবিলে লেখাপড়ার সরঞ্জাম, বড় চওড়া চৌকিতে দু ভাইয়ের বিছানা। এই ঘরের পরিবর্তে সাধন করতে করতে মনে মনে একটু হাসে সত্য। ব্রহ্মচারী এবার সংসারী হবেন, পাশে ভাইয়ের বদলে বউ। ভাবতে ভাবতে হঠাৎ একটা রোমাঞ্চ জাগে সত্য। নেহাত ছেলে মানুষের মতো ভাবতে বসে, ওই লাজুক ছেলে না জানি কেমন করে বউয়ের সঙ্গে ভাব করবে, কেমন করে বউকে আদর করবে। তারপর ভাবে, এই যে একটু বয়স হয়ে বিয়ে হওয়া, এ কত সুন্দর, কি অদ্ভুত কাল ছিল সত্যদের। কনের বরের নামে গায়ের জ্বর, বরের বউয়ের নামে কালঘাম। সত্য যখন ঘর বসাতে এসেছে তখন অবশ্যই ঘর বর পায়নি, কিন্তু যখন পেয়েছে তখন মানসিক অবস্থা ওর থেকে উন্নত নয়। আর বিয়ে মনে জেনেছে তখন তার ছেছি, সেই বিয়ে যেন ছেলে মেয়েগুলোকে নিয়ে বড়দের পুতুল খেলার স্বাদ মেটানো। মস্ত মস্ত এক লোভ দেখিয়ে রাখা হয়েছে, গৌরী দান, কন্যাদান, পৃথিবী দান। আর কিছু নয়, মেয়েগুলোর চোখ মুখ ফোটবার আগেই হাঁড়ি কাঠে গলা দিয়ে রেখে দেওয়া। সত্যর মতন এত দজ্জাল আর কটা মেয়ে হয়? ভয়ে জড়ো জড়ো, সর্বদা অপরাধিনী, এই তো অবস্থা সবাইয়ের। আবার একটু হাসি ফুটে ওঠে সত্যর মুখে। নবকুমারের মতো এমন তদ্গত প্রাণ বর না হলে অবশ্যই সত্য কি করতো কে জানে। মনের অগোচরে কিছু নেই। স্বামী সম্বন্ধে ভিতরে অনেক অবজ্ঞা আছে সত্যর। তবু হঠাৎ আজ এই গ্রীষ্মের দীর্ঘ দুপুরে খাঁখা করা মনে সেই অবজ্ঞা মানুষটার জন্যই হঠাৎ বড্ড বেশি মন কেমন করে উঠল তার। নবকুমার বেচারাই কি সুখী হতে পেল? নিজেকে একটু অপরাধিনী মনে হতে থাকলো। সত্য যদি নেহাত সাধারণ একটা সংসার সর্বস্ব মেয়ে হতো, বেচারা নবকুমারের জীবনটা অনেক বেশি সুখের হতো, তাতে আর সন্দেহ নেই। এই তো আজই তো সত্য সেই বেচারা শেষ সুখটাও কাটতে বসেছে। কিছু নয়, তবু এক ঘরেও তো থাকতো, দুটো গল্প গাছার সময়ও তো রাত্রিরে। সত্যর মন মেজাজ ভালো থাকলেই তো নবকুমারের আপিসের গল্প আর আপিসের বন্ধুদের গল্প জেগে ওঠে। সেই সুখটুকু থেকেও বঞ্চিত হবে এবার। ছেলের বউয়ের সামনে এক ঘরে বাসের নীতি যে দুর্নীতি, এ কথা নবকুমারকে বোঝানো শক্ত। এলোকেশে তো স্বামীর মৃত্যুকাল পর্যন্ত ঘর আঁকড়ে থেকেছেন। সোনাটা চিরদিনই হাতছাড়া বলেই হয়তো আঁচলে গেরো দেওয়ার মতো ঘটা ছিল। অবশ্যই দৃষ্টান্ত আরো অনেক আছে। একা এলোকেশই বা দোষ দিলে উচিত হবে কেন? কাকার থেকে ভাইপো বড়, এই তো হামেশাই দেখা যায়। গিন্নি কনিষ্ঠ পুত্রটি, পুত্রদের কথায় কাজল লতার প্রবাদে মানুষ হয়, নয় সত্য হয় সত্য জানে। কিন্তু সত্যর তাতে বড় বিতৃষ্ণা। তবু সত্যরাজ নিজের বিছানা দোতলায় আনার কথা ভাবতে নবকুমারের জন্য মন কেমন করে উঠছে। ছেলে পুলে কাছে কাছে থাকাই ভালো, তাতে মনে এসব পাগলামি জাগে না। সুবর্ণটা নেই বলেই বোধ করি এমন হু হু করা ভাব আসছে। যে জন্য যা হোক, বাক্স তরঙ্গ টানাটানি আর ভালো লাগলো না।
হাতের কাজ অসমাপ্ত রেখে জানলার ধারে এসে দাঁড়ালো সত্য। ঝাঝা করা রোদে আকাশটা যেন ফাটছে। রাস্তার ধারের গাছটা, রাস্তার ওপরের বাড়িগুলো যাই তাহে যেন পুড়ে খাখা করছে। পাশের রাস্তার দিকে বোধ করি কোনো বাসনওয়ালা যাচ্ছে, ঢং ঢং কাঁসর পিটিয়ে। শব্দটা ক্ষীণ থেকে প্রখর, প্রখর থেকে ক্ষীণ হয়ে গেল। দূরে কোথাও একটা গরুর গাড়ি চলছে, তার চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দের সঙ্গে গরুর গলার ঘন্টিটা বেজে চলেছে এক তালে। আরো দূরে কোথায় ঘুঘু ডাক যেন স্তব্ধ প্রকৃতির গায়ে করুণ আর্তনাদের ছুরি বিঁধচ্ছে। ঘুঘুর ডাক কি কখনো শোনেনি সত্য? জীবন ভরি তো শুনেছি, তবে হঠাৎ কেন আজ ঘুঘুর ওই কান্নাটার মতো কাঁদতে ইচ্ছে করছে সত্যর? কেন মনে হচ্ছে তার কেউ কোথাও নেই? চিরদিনই সে একা, চিরদিনই নিঃসঙ্গ। তার ওপর কারোর মায়া নেই, মমতা নেই, ভালোবাসা নেই। সেই স্নেহ ভালোবাসাহীন রুক্ষ মরুভূমির পথ ধরে একা সে চলছে আর চলছে। রোদের আঁচ আর আগুন ঝলসানো বাতাসের হালকা চোখে মুখে লেগে আসছে। তবু জানলার বাইরের ওই দৃশ্যটা যেন নেশার বস্তুর মতো আটকে রেখেছে সত্যকে। সেই নেশার সঙ্গে মিশে রয়েছে একটা বিধুর বিষণ্ণ বেদনা। এই বেদনা কেন? এই শূন্যতা কিসের? বিছানায় পড়ে অকারণ কান্নার মতো অদ্ভুত একটা কবিত্ব করতে বসবে কি সত্য? হয়তো তাই করত, হয়তো করতো না। হঠাৎ চোখ পড়ল সদু আসছে রাস্তা দিয়ে, ভিজে গামছায় মাথায় চাপিয়ে, পায়ের তলা বাঁচাতে প্রায় লাফিয়ে লাফিয়ে। একটা অশুভ আশঙ্কায় বুক কেঁপে উঠল। এ কি, হঠাৎ এ সময় কেন? চমকে ওঠে নেশার কাটল। জানলা থেকে সরে এসে দ্রুত পায়ে নিচে নেমে এলো সত্য। আর নিচে আসতেই সদু শুকনো গলায় উঠল, এই যে বউ, ছেলেরা কেউ নেই? সত্য মাথা নাড়ল। বসতে বসতে ভুলে গিয়ে সদু একটু ইতস্তত করে কাছের চৌকিটায় বসে পড়ে বলে ওঠে, একটা খবর আছে বউ, বলছি সব, আগে এক ঘাটে জল দে দেখি। ঢকঢক করে এক ঘটির জল শেষ করে থেমে জিরিয়ে আগোছালো এলোমেলো করে সদু যা বলল তার সারমর্ম এই, সত্যকে বারুইপুর যেতে হবে। বারুইপুরে যেতে হবে? সে তো জানেই সত্য, যাবেই তো, এই তো কদিন পরেই। না না, সেই কদিন পরের কথা পরে হবে, এখন এই দণ্ডেই যাওয়া দরকার। আজ হলেই ভালো হতো, তবে নাকি গাড়ি পার্কের ব্যবস্থা করে কিছু কিঞ্চিত সময় তো লাগবে। অতএব কাল, আগামীকাল একেবারে উষাকালে মুকুজ্জে মশাই দিচ্ছেন সব ব্যবস্থা করে। শুধু সত্যর বড় ছেলে একবার তার সঙ্গে বেরোক। খুব গুছিয়ে আর হালকা করে বলতে চেষ্টা করে সদ্য, তবু কেমন যেন উল্টো পাল্টা লাগে কথাগুলো। আর সদুকে অদ্ভুত রকমের বোকা বোকা দেখতে লাগে। কি যেন রেখে রেখে বলছে সদু, অথচ যেন উদ্ঘাটিত হয়ে পড়ছে সেই গোপন কথার চেষ্টা। সদুর মুখ চোখে সেই বিবর্ণ, সেই সদুকে রোদ্দুরে হেঁটে আসা বিবর্ণতা। সদুর গলার স্বর যেন উত্তেজনা কাঁপানো। সে কি শুধু সত্যকে অভয় দেবার ব্যাকুলতায়? হ্যাঁ, বারবার অভয় দিচ্ছে শুধু সত্যকে, ভয় করিস নে বউ, ভয়ের কিচ্ছু নেই। কিন্তু এই অভয়দানের মধ্যে ভয়ের বাসার সন্ধান পাচ্ছে সত্য। তাই সত্যর বুকের ভিতরটা হিম হয়ে গেছে। হাত পা বার কত কেঁপে কেঁপে হঠাৎ বুঝি কাঁপবার ক্ষমতাটুকু হারিয়ে অবশ হয়ে যাচ্ছে। একবারও প্রশ্ন করেনি সত্য, শুধু বিহবল চোখে তাকিয়ে আছে সদুর মুখের দিকে। সদু কি তবে রেখে ঢেকে বলবে না, সহসা খুলে বলবে সব? না, সে সাহস নেই সদু। সদু তাই শুধু ফাঁকা ফাঁকা সাহসের কথাই বলছে। ভাবনা করিস নে বউ, মন উচ্চাটন করিস নে, গিয়ে সব ভালোই দেখবি। আমিও তো যাচ্ছি তোর সঙ্গে। সদুও যাচ্ছে সত্যর সঙ্গে। আর তবে সন্দেহের কি আছে? সর্বনাশের কালো ছায়াটা চোখের সামনেই দেখতে পাচ্ছে সত্য। এতক্ষণে সত্যর কণ্ঠ থেকে স্খলিত হয়ে পড়ে একটা শব্দ, ঠাকুরজি। এই স্বর সত্যর, এই হাল ছাড়া স্বর। এবার কি তবে সেই তার হাতের হালখানা নামিয়ে রাখছে, যে হালখানাকে শক্ত মুঠোয় বাগিয়ে ধরে অনেক সমুদ্র ঠেলে এই এতখানি এলো সত্য? কিছুতেই হার মানবে না পণ করে এতদিনে চলে এসে এবার ভাগ্যের হাতে হার মানবে? সত্যকে ভিতরে ভিতরে এত ক্লান্ত হয়ে উঠেছিল। সদু বলে, এই দেখো কাণ্ড, তুই যে একেবারে বসে পড়লি বউ, তুই তো কখনো এমন নয়, কোনো কিছুতে হেলিস না দুলিস না।
আজ হঠাৎ এত ঘাবড়াচ্ছিস কেন? সত্য হঠাৎ সচকিত হয়ে ওঠে, নিজের এই অধঃপতনে লজ্জিত হয়, কিন্তু তবু শিথিল স্বরটাকে সামলাতে পারে না। তেমনি শিথিল স্বরে বলে, কি জানি ঠাকুরজি, হঠাৎ মনটা কেমন কুকাইছে, মনে হচ্ছে সব যেন ফুরিয়ে যেতে বসলো। দুগ্গা দুগ্গা, ষাট ষাট। সব ব্যস্ত হয়ে ষাট আনা বনায়। আগে তোকে বলছি বউ, ভালো ভিন্ন মন্দ কিছু ঘটেনি, তবে আকস্মাৎ তলবটা কেন এলো ভালো বুঝতে পারছি না। হঠাৎ তলব এসেছে, বারুইপুর থেকে নাকি লোক এসেছে, এসেছে সদুর কাছে। শুধু এদের সবাইকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলেছে সদুকে। আজ বেরোতে পারলে আজ, না পারলে কাল যত ভোরে সম্ভব। সত্য একটা নিঃশ্বাস ফেলে বলে, স্পষ্ট কথা আমার মনই বলছে ঠাকুরজি। মনে হচ্ছে যেন বিসর্জনের বাজনা শুনতে পাচ্ছি। সেবার ওর অত বড় অসুখেও এমন হয়নি আমার। হ্যাঁ, মনের মধ্যে নবকুমারের কথাই তোলপাড় করে উঠেছে সত্যর। হয়তো ক্ষণপূর্বকালে যেন মন কেমনটার সঙ্গে এই আকস্মিক সংবাদের একটা যোগসূত্র ধরা পড়েছে সত্যর মনের মধ্যে। ধরা পড়েছে বুঝি নিজের মনের দুর্বলতাও। নইলে নবকুমারের জন্য যেবার সাহেব ডাক্তার ডেকে চেয়েছিল সত্য, সেদিনের কথাই হঠাৎ মনে পড়বে কেন? সেদিন যে নিশ্চিত সর্বনাশ জেনেও লড়বার শক্তি সংগ্রহ করেছিল সত্য, সে কথাটা ভেবে আশ্চর্য লাগছে এখন তার। যাক, বিসর্জনের বাসনা তবে সত্যি বাঁচলো এবার। সত্যর তেজ, আস্পর্ধা, দাপট সবকিছুই যে সেই মেরুদণ্ডহীন মানুষটার মেরুদণ্ড করে, এ কথা কি এখন টের পেলে সত্য? যখন মানুষটা, ঠাকুরজি চলে যাচ্ছ তুমি? সত্য ব্যাকুল ভাবে সদুর হাত ধরে। সত্য বিচলিত হয়। শুধু এই ভয়ানক একটা অমঙ্গলের আশঙ্কায় কণ্টকিত মানুষটাকে কি ওই ভয়ঙ্কর মানসিক অবস্থা থেকে উদ্ধার করবে? বলবে না, বেশি কিছু বলে না শুধু। শুধু সত্যর হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ব্যস্তভাবে বলে, কেন এমন উতলা হচ্ছিস বউ? আমি বলছি নবু ভালো আছে, মঙ্গলে আছে। বলতে বলতেই দাওয়া ছেড়ে উঠোনে নামে সদু। বলে, যাই, আমারও তো যাত্রার গোজগাছ আছে একটু। তুইও যেমন পারিস গুছিয়ে নে, তরু ফিরলেই আমাদের ওখানে পাঠিয়ে দিস। সদু যেন এক প্রকার পালিয়েই যায়, আর সত্য সদুর সেই যাওয়ার পথের দিকে নিথর হয়ে তাকিয়ে থাকে, অনেকক্ষণ তাকিয়ে থাকে। এবার নবকুমারকে ছেড়ে আর এক আশঙ্কা বুকটাতে করাত দিয়ে কাটছে। সদুর শেষ কথাটা কানে বাজছে, নবু ভালো আছে, মঙ্গলে আছে। তবে কে তবে মঙ্গলে নেই? সুবর্ণ। সুবর্ণ নামটা মনে আনতেও মন শিউরে উঠছে। তবু মনের চিন্তাকে ঠেকাতে পারে? শতবার সরিয়ে রাখতে চেষ্টা করলেও সেই ঠেলে রাখা দুশ্চিন্তাকে সহস্রবার ডেকে আনে মন। একবার বোঝা গেছে, সুবর্ণ ভয়ানক একটা কিছু হয়েছে, খুলে বলল না শুধু। কি সেই ভয়ানক? খুব মারাত্মক কোনো অসুখ, নাকি একেবারে চরম দণ্ড দিয়ে দিয়েছে ভগবান? সুবর্ণ, সুবর্ণ নামটা সত্যর জীবন থেকে মুছে যাবে? বিসর্জনের বাতনা সত্যিই বুঝি বাঁচতে থাকে সত্যর প্রতিটি রক্ত কণিকায়? তবু কিছু গোছকাজ করতেই হয়। ছেলেরা এলে বলতেও হয় সদুর বার্তা, এবং তারা যখন পিসিমার বাড়ি ঘুরে এসে জানায় গাড়ির ব্যবস্থা হয়ে গেছে, ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ির সাহায্যে ঘন্টা কতকের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে, তখন তাদের মুখের দিকে তাকাতে সাহস করে না সত্য। কিন্তু শুধুই কি সত্য? হঠাৎ উতলা হয়ে যাওয়া হাল ছেড়ে দেয় সত্য? সত্যর ছেলেরাই কি মুখ দেখাতে সাহস করছে মাকে? তাদের সেই ভয় খাওয়া কালি মারা মুখ। বাড়ির চাবি দিয়ে যেতেই হবে। ঘরে ঘরে চাবিগুলো লাগাতে থাকে সত্য। আর ওর মনে হতে থাকে তার জীবনের সমস্ত দরজাগুলো বুঝি বন্ধ করে ফেলছে সে। এই বন্ধ দরজাগুলো খুলে খুলে আর যেন সংসার করবে না সত্য। সত্যর বড় ছেলে বিয়ে না কদিন পরে। সে বিয়ে কি সত্য দেখবে? হবে কি সে বিয়ে? সব যেন ঝাপসা হয়ে যাচ্ছে, অলিক মনে হচ্ছে। গতকালই যে সকালে নিতাইয়ের পৌয়ের কাছ থেকে আসা কাটা সুপুরের গাদা বেতের ঝাঁপিতে ঢালতে ঢালতে আহ্লাদে উৎফুল্ল হয়েছে সত্য। সুপুরিগুলো দিব্যি সরু সরু কুচানো হয়েছে বলে সে কথা কি কিছুতেই এখন বিশ্বাস করতে পারা যাবে?
অকারণ কি এমন হয়? হয় না। মন আগে থেকে টের পায়। আর যদি অকারণেই হবে, ওরা এমন স্তব্ধ কেন? গাড়িতে যারা চলেছে সঙ্গে, সাধন সরল সদু, অন্য যে কোনো দিন হলে নিশ্চয়ই সত্য ওদের ওই স্তব্ধতা ভাঙিয়ে ছাড়ত। দৃঢ় গলায় বলতো, অত লুকোছাপা করে লাভ নেই, যা হয়েছে তা তো জানতেই চাচ্ছি, বেঁধে মেরে দরকার কি? যা হয়েছে শুনবো, শুনতে প্রস্তুত হচ্ছি। কিন্তু আজ পারছে না। কাল দুপুর থেকে সত্যর মনটা অকারণেই হঠাৎ বিকল হয়ে গেছে। নির্দিষ্ট জায়গায় ঘোড়ার গাড়ি ছেড়ে গরুর গাড়িতে উঠতে হলো। আর উঠে বাসার পর শুধু একেবারে স্তব্ধতা ভাঙল। সত্যকে উদ্দেশ্য করে নয়, ছেলেদের উদ্দেশ্য করে বলে উঠল, তোদের পিসমশাইয়ের আসার ইচ্ছা ছিল, শুধু এই গো গাড়ির ভয়ে পিছিয়ে গেলেন। বয়স তো হয়েছে, আর চিরকালটা কলকাতায়। শেষের কথাগুলো শুনতে পায় না সত্য, শুধু কানে বেজে উঠেছে, ইচ্ছে ছিল। ইচ্ছে ছিল মানে কি? কর্তব্য ছিল নয়, ইচ্ছে। কোন দৃশ্যের মুখোমুখি হবার ইচ্ছে হচ্ছিল আয়েশি অল্প সুখী লোকটার? নীরবতাই ভীতিকর, কথাই সাহসের জন্মদাতা। কথার পর তাই আবার কথা কইতে পারছে শুধু। তাছাড়া বললেন, কদিন পরে যে কালে তরুর বিয়েতে যাচ্ছি, তখন পালকিতে যাব এই পথটা। তরুর বিয়েতে যাচ্ছি? কদিন পরে তরুর বিয়েতে যাচ্ছি? ওরা তাহলে সে আশা পোষণ করছে এখনো? তরুর বিয়ে যথা দিন হবে, লোকজন সবাই যাবে নেমন্তন্নে। সত্য এবার যেন একটু লজ্জিত হয়। সত্য একটু বেশি বিচলিত হয়ে পড়েছে, আর সেই বিচলিত ভাবটা ধরা পড়িয়ে ফেলেছে সবার কাছে। ছিছি, কি লজ্জা! হয়তো সামান্য কিছু অসুখ বিসুখ হয়েছে সুবর্ণ। যে লোকটা খবর দিতে এসেছিল সেই লোকটাই বোধাহারা। কি বলতে কি বলেছে? তাই সত্য একবার কথা বলে, তুমি চলে এলে ঠাকুর জামাইয়ের একটু অসুবিধা হলো। হঠাৎ সদুর মুখে একটা হাসির আলো খেলে যায়। হাসতেও পারছে তাহলে সদু? তা পারছে। মুচকি হেসে বলছে, তা যা বলেছিস। এখন এমন হয়েছে, উঠতে বসতে এই সদু বামনি। তাই তো বলে এলাম, এই বছরেই এত। চিরটা কাল তো আমি বিহনেই কাটলো। তা উত্তর হলো, আর সম্পর্কটাতে জন্মান্তর কালের। মাঝের ওই কটা দিনের ভুলভ্রান্তির জন্য কি আর সেই বাঁধন ঢিলে হবে? সদুর ওই হাসি দেখে সত্যরও বুঝি বুকে বল বাড়ে। তাই সত্যর প্রায় হাসির মতো করে বলে, সম্পর্ক যদি জন্মান্তরে, তাহলে তো স্বর্গে গিয়েও তোমাদের সতীন জেলা ঠাকুরজি, তার সঙ্গেও তাহলে জন্মান্তরের বাঁধন। কে জানে, সেখানে গিয়ে অন্য কোনো জন্মের স্বর্গলাভ হওয়া আরো 4টে সতীন এসে কাড়াকাড়ি লাগাবে কিনা। প্রায় হেসেই ফেলল সত্য। জন্মান্তর শব্দটাতে কি এমন কৌতুকের খোরাক পেল সে?